দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দর্শক মণ্ডলী, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা আমাদের মহান স্বাধীনতা, এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করেছে স্বাধীনতা। বছর আগে ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। তারপর ৯ মাস ব্যাপী স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়। দর্শক মণ্ডলী, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা আয়োজিত আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান বিজয়ের কথা। ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞের সেই ভয়াল রাত ২৫শে মার্চ ১৯৭১। এ রাতেই বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল পাক হানাদার বাহিনী কর্তৃক নৃশংসতম বর্বরতা ও গণহত্যা। অপারেশন সার্চলাইট নামে পাক হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলায় হতবাক বিশ্ববাসী। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালিরা ২৪ বছরের অপশাসন ও শোষণের কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাধিকার অর্জনের লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী করে। কিন্তু বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে চূর্ণ করতে ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। ওই রাতেই হত্যা করে হাজার হাজার নিরীহ সাধারণ বাঙালিকে। পঁচিশে মার্চ মধ্যরাতেই পাক হানাদার বাহিনীর হাতে গ্রেফতারের পূর্বক্ষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের বেতার যোগাযোগের মাধ্যমে তিনি আরও ঘোষণা করেন, পাক বাহিনী অতর্কিতে ঢাকার পিলখানার ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং সমগ্র ঢাকা শহরে সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করছে। ঢাকা চট্টগ্রামে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। বঙ্গবন্ধু বিশ্বের জাতিগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়ে আরও বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। ওই ঘোষণায় বঙ্গবন্ধু বলেন, সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। জয় বাংলা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া,
বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, অজাতর গলায় বিশাল বংশ নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল। স্বাধীনতার জন্য বাঙালি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে দ্বিধাহীন চিত্তে। সেই পথে পদে পদে ছিল মৃত্যু ভয় আর রক্তদানের দাবি। স্বাধীনতা লাভের এই দুর্গম পথে ৭১-এর ৯ মাস বাঙালি চলেছে দৃপ্ত পদক্ষেপে। পলাশীর আম্রকাননে ডুবে গিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। কুষ্টিয়ার বৈদ্যনাথতলার আম্রকাননে সেই সূর্য আবার উদিত হলো স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের মধ্য দিয়ে। 1971-এর 17 এপ্রিল বাংলা বছরের প্রথম মাস বৈশাখের শুরুতেই সারা পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিক উদ্বোধন হল নবগঠিত বাংলাদেশ সরকারের। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল 7.5 কোটি বাঙালির বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এদেশের স্রষ্টা, বাঙালির নয়নের মণি, আশার একমাত্র প্রদীপ। ওই দিন থেকে বৈদ্যনাথতলার নাম বদলে হলো মুজিবনগর। মুজিবনগরের আম্রকাননে সরকার গঠনের পরপরই শতাধিক দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করে বক্তব্য রাখলেন তাজউদ্দিন আহমেদ, নতুন এই সরকারের প্রধানমন্ত্রী। নতুন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহায্যের আবেদন জানালেন বিশ্ব বিবেকের কাছে। নতুন এই সরকারের শপথ গ্রহণের পরপরই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিয়োগ করা হয় কর্নেল এম.এ.জি. ওসমানীকে। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। ৭১ কেড়ে নিয়েছে আমার ভাইকে, প্রিয়তম বাবাকে। শোকে বিহবল মা আমার শোকাভার সইতে না পেরে স্মৃতিভ্রষ্ট। বোন হয়েছে সম্ভ্রমহারা। ৭১ কেড়ে নিয়েছে বাবার আদর, মায়ের স্নেহ, বোনের কথা। সবকিছু কেড়ে নিয়েও ৭১ সমুদ্র সমান বিলিয়ে দিয়েছে স্বাধীনতা। পাক হানাদারদের বর্বরতায় দেশমাতৃকা যখন রক্তাক্ত, মানুষের লাশ যখন শেয়াল, কুকুর আর শকুনের খাদ্য, বাংলার আকাশ বাতাস যখন বারুদের গন্ধে ভারাক্রান্ত, ঠিক সে সময় আমাদের আশ্রয় দিল, সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের জনগণ এবং সরকার। পাকিস্তানি হানাদারদের কবল থেকে বাঁচার জন্য প্রাণ ভয়ে মানুষ ছুটে চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু কোথায় আশ্রয়?
চারিদিকে হায়নার থাবা, নিরাশ্রয়ী বিপদগ্রস্ত 1 কোটি মানুষ নিরাপদ আশ্রয় মিলল ভারতে। ধ্বংসপ্রাপ্ত শহর আর আগুনে পোড়া গ্রাম ছেড়ে মানুষ ছুটে চলেছে সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পায়ে হেঁটে বনজঙ্গল আর জলভূমি পেরিয়ে নৌকায় নদী পার হয়ে মানুষ ছুটে চলেছে ভারত সীমান্তের দিকে। অনন্ত এই যাত্রায় হাজার হাজার মানুষ, দিগন্তের পটভূমিতে যেন চলন্ত পিঁপড়ের সারি। বিপর্যস্ত মানুষের এই চলার পথ যেন অন্তহীন, ফুরোতে চায় না। পথ চলার ক্লান্তি, পথে শত্রু হামলার আশঙ্কা, রোগ শোক ক্ষুধা, তবু চলার শেষ নেই। জীবন বাঁচাতে হবে তো। ভারতের সরকার সীমান্তবর্তী রাজ্যসমূহে হাটে মাঠে ঘাটে তাঁবু খাটিয়ে শরণার্থীদের শিবির তৈরি করল, লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেবার জন্য। এরা বাংলাদেশের মানুষ, পৃথিবীর নতুন উদ্বাস্তু। তবু কত আপন, স্নেহ মমতার কোনোই অভাব হলো না। দেশি বিদেশি সাংবাদিকেরা শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখার জন্য শিবিরগুলোতে ভিড় করল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অর্ডিন্যান্স জারি করে সারচার্জ বসালেন তার নিজের দেশের মানুষের প্রতি, প্রতিবেশী শরণার্থীদের ত্রাণের অর্থ যোগাতে। পশ্চিম বাংলার মানুষ এই অতিরিক্ত ট্যাক্স হাসি মুখে মেনে নিল, প্রতিবেশীর দুঃখ দুর্দশা ভাগ করে নিল, দায়িত্ব নিল এপার বাংলার 1 কোটি আশ্রয় প্রার্থীর মুখে অন্ন তুলে দেবার। মা হারিয়েছে সন্তান, বোন হারিয়েছে সম্ভ্রম, স্ত্রী হারিয়েছে তার স্বামী। ৭১-এর মার্চে এমনই যখন অবস্থা বাঙালি প্রতিটি পরিবারের, ঠিক সে সময়ই রুখে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো বাঙালি প্রতিশোধের নেশায়। ছাত্র ফেলে দিল বই, কৃষক ছুঁড়ে ফেলল লাঙল, শ্রমিক বন্ধ করল কারখানার দরজা, সবাই হাতে তুলে নিল অস্ত্র। বাংলাদেশের দামাল ছেলেদের আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান সৈন্যবাহিনী। শহর বন্দর গ্রামে গঞ্জে সর্বত্র মার খাচ্ছে পাক সেনারা। পশু শক্তির পিছু হটা আর সূর্য সন্তানদের অগ্রযাত্রা। বাংলাদেশের মুক্তিকামী মানুষদের সাহায্য করার তথাকথিত অপরাধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে 1971 সালের 3রা ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করল। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে পাক সেনারা তখন একেবারেই কোণঠাসা। ৭১-এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই গ্রাম বাংলার হাজার হাজার বর্গমাইল এলাকা মুক্তাঞ্চলে পরিণত হয়। মুক্তিবাহিনী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পাক বাহিনীর নিয়ন্ত্রণ হয়ে পড়ল বড় বড় শহর কেন্দ্রিক। মুক্তিযোদ্ধারা আঘাতের পর আঘাত হেনে চলল পাকিস্তানি সামরিক স্থাপনার উপরে। বিজয়ের সূর্য তখন পূর্ব দিগন্তে উকি দিচ্ছে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। পাকিস্তানিদের পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান সরকার তখন তাদের পরম মিত্র মার্কিনীদের সহায়তায় চেষ্টা করছে পরাজয় এড়াতে, আত্মসমর্পণ না করে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করতে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের নির্যাতিত মানুষের পক্ষে অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করল। had been asking for a political settlement acceptable to the elected and acknowledged representatives of the people of Bangladesh. পাকিস্তানের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের অধিবেশনে তখন দিশেহারা, দিগ্বিদিক জ্ঞান শূন্য। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ভুট্টোর তখন বিশ্বসভায় বেসামাল আচরণ। I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council?
I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I am going. 3রা ডিসেম্বর 1971 যুদ্ধ এক নতুন মাত্রা পেল। ওই দিন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ভারতের শ্রীনগর, অমৃতসর সহ বড় বড় শহরে বোমা বর্ষণের মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে বললেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের নির্যাতিত মানুষকে আশ্রয় ও সমর্থন দেওয়ার জন্যই আমাদের বিরুদ্ধে এই যুদ্ধ। ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিলেন একযোগে পূর্ব পশ্চিম ফ্রন্টে আক্রমণ করতে। শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে নির্দেশ পেতেই ভারতীয় সৈন্যরা মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে 3 দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ল। ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালালো চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, চালনা বন্দরে। 12ই ডিসেম্বর 1971 সেদিনই প্রথম ঢাকায় মুক্তিবাহিনীর কামানের গোলা এসে পড়ল। কেঁপে উঠল জেনারেল নিয়াজি আর পাকিস্তান বাহিনীর অন্তরাত্মা। আকাশবাণী থেকে তখন পাক সেনাদের প্রতি জেনারেল মানেকশার আত্মসমর্পণের আহ্বান ঘন ঘন প্রচারিত হচ্ছে। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করুন, পালাবার পথ নেই। ঢাকা শহরকে চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে মিত্র বাহিনী। जनरल फरमान अली को जनरल मानेकशॉ के पैगाम, आप चारों तरफ से घिरे हुए हैं, हथियार डाल दें, वक्त बहुत कम है, आप हथियार डाल दें। পাক সেনা কমান্ডারেরা তখন হয় আত্মসমর্পণ নয় মৃত্যু, এমন সন্ধিক্ষণে তারা বুঝতে পারছে বাংলাদেশ স্বাধীন হবেই। অবরুদ্ধ পাকিস্তানিরা তাদের এদেশীয় দোসর রাজাকার আল-বদর বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের তালিকা তৈরি করলো হত্যার উদ্দেশ্যে। তারা চাইল বাংলাদেশকে মেধাশূন্য করতে, যাতে স্বাধীন হলেও বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী কেউ বাদ যায়নি এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা থেকে। ওই তালিকা অনুযায়ী আল-বদর রাজাকারেরা নৃশংসভাবে হত্যা করল দেশের শ্রেষ্ঠ সন্তানদের যুদ্ধের একেবারে শেষ দিনগুলোতে। ঢাকার মিরপুরের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের লাশ পাওয়ার পর দেখা গেল হত্যাকাণ্ডের নৃশংসতা। যিনি চোখের ডাক্তার তার চোখ উপড়ে ফেলা হয়েছে, হৃদরোগের যিনি চিকিৎসক তার হৃৎপিণ্ড ছিঁড়ে নেওয়া হয়েছে, যে সাংবাদিক লিখতেন তার আঙুল কেটে নেওয়া হয়েছে। এরপর মৃত্যু নিশ্চিত করা হয়েছে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, কখনো বা ইটের আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে মাথার খুলি। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা,
একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। ভেঙে ফেল কর রেলপাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান অজাতর গলায় বিশাল বংশ নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল বোকাপাট। একটি নতুন দেশের জন্ম হবে, রক্ত গঙ্গায় ভাসিয়ে শিথির সিঁদুর মুছে ফেলে প্রিয়জনের ক্ষত বিক্ষত মৃতদেহের সৎকার করার সুযোগ না পেয়ে যে স্বাধীনতা আমরা পেলাম তার কতটুকু আমরা ধারণ করেছি হৃদয়ের গভীরে, আর তার কতটুকু স্মরণে থাকলে স্বাধীনতার অনির্বাণ শিখায় পুড়ে খাঁটি বাঙালি হওয়া যায়। 16 ডিসেম্বর বেলা 1টা ঢাকার তেজগাঁ বিমানবন্দরে এসে নামলেন ভারতীয় বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব। সাথে ঐতিহাসিক আত্মসমর্পণের দলিলে স্পষ্ট লেখা, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করছে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে। পাক জেনারেল নিয়াজির এই দলিলে আপত্তি। তিনি চাইলেন দলিলে লেখা থাকবে পাক বাহিনী শুধুমাত্র ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে, মুক্তি বাহিনীর কাছে নয়। তাকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হলো যে বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি জীবন ভিক্ষা পাচ্ছেন, সেটা মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ বাহিনী। ওই দিন বেলা 3টায় হেলিকপ্টারে করে তেজগাঁ বিমানবন্দরে সস্ত্রীক এসে পৌঁছালেন মিত্র বাহিনীর যৌথ কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা। 9 মাসের অবরুদ্ধ ঢাকা শহর প্রাণ ফিরে পেয়েছে। চারিদিকে মানুষের গগন বিদারী জয় বাংলা স্লোগান। মেশিন গানের ফাঁকা গুলি ছুটতে ছুটতে মুক্তিযোদ্ধারা ঢাকা শহরে ঢুকছে। বিজয় উল্লাস, বিজয় আনন্দ চারিদিকে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:21। ঢাকার রেসকোর্স ময়দানে পশুশক্তির পরাজয় প্রত্যক্ষ করতে অর্ধকোটি বাঙালি উপস্থিত। আকাশ ফাটানো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্য দিয়ে জেনারেল নিয়াজি স্বাক্ষর করলেন আত্মসমর্পণের দলিলে। আনুষ্ঠানিকভাবে নিজেকে এবং নিজ বাহিনীর 93,000 সৈন্যকে সোপর্দ করলেন মিত্র বাহিনীর জেনারেল অরোরার কাছে। সেই থেকে আমাদের রক্ত মাখা পতাকা মুক্ত আকাশে পথ করে উঠছে। স্বাধীনতার সুফল প্রতিটি বাঙালির ঘর আলোকিত করুক, এই আমাদের প্রত্যাশা। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। প্রতিদিন